প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় নারীর অধিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে নারীর অধিকার বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, নারীর অধিকার বলতে আমাদের যে সাধারণ ধারণা এটা খুব ছোট। জি। যে একটা মহিলার কি কি অধিকার রাখে এবং তার প্রতি কি আচরণ করা উচিত। আসলে কিন্তু নারীর অধিকার কিন্তু ভীষণভাবে সামগ্রিক এবং বৈষয়িক। জি। এবং এটা পৃথিবীব্যাপী একটা বিষয়। এটা আমাদের দেশ দিয়ে আটকে রাখা যাওয়া জিওগ্রাফিক্যালি আটকানো যায় না, কারণ নারীকে জিওগ্রাফিক্যালি আটকানো যায় না। আমরা সেই প্রাগৈতিহাসিক ফেমিনিস্ট মুভমেন্ট এক্স্যাক্টলি সম্পর্কে এবং আগে কিন্তু গোটা পৃথিবী নারীরাই শাসন করতেন এক সময়। এবং এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে। এবং সাথে সাথে যে বিষয়গুলো আছে সেটা হলো যে ইউএন চার্টারে, যে আমরা 48 সালের মানবাধিকার চার্টার বলি আর ইকোনমিক্যাল সোশিয়াল রাইটসের কথা বলি আর যা কিছুই বলি, উইমেন্সের আলাদা আলাদাভাবে স্পেশাল কিছু তাদের মধ্যে প্রোক্লামেশন বা ইয়াগুলো আছে। এই যত কিছুই আছে সব কিছুই নারী অধিকারের মধ্যে পড়বে। আর আমরা জানি যে আমরা 1984 সালে বাংলাদেশ আমরা কিন্তু ইউএনের সবগুলো চার্টার যেগুলো আছে সবগুলোতেই কিন্তু আমরা র্যাটিফাই করেছি, অনুস্বাক্ষর করেছি। সেই ক্ষেত্রে আমরাও কিন্তু ওই চার্টারগুলোর ওই চার্টারগুলোর যে অনুশাসনগুলো আছে ওই অনুশাসনগুলোকে আমাদের আইনে যে রিফ্লেকশন আছে, আমাদের নারী নির্যাতন থেকে আইন থেকে আরম্ভ করে আপনাদের উইমেন্স ট্রাফিকিং, তারপরে আপনার টিচিং, সাইবারের মেয়েদের যে সুযোগ ইয়েগুলো দেওয়া হয়েছে সবগুলোতে কিন্তু নারীর অধিকার রিফ্লেক্ট বিস্তারভাবে বলা আছে, রিফ্লেক্ট করে আর কি। এবং এগুলো কিন্তু ওগুলোর আলোকেই তৈরি করা হয়েছে। এছাড়াও পারিবারিকভাবে নারীর অধিকার, নারীরা আসলে কি কি অধিকার চায়? তারা শিক্ষার অধিকার চাচ্ছে, তারা সমাজে সম অধিকার চাচ্ছে। হ্যাঁ, সামগ্রিক বিষয়টা আসবে। যেমন সমাজে বিচরণে যারা যাতে সমান অধিকার পায়, কন্যা, জায়া, জননী, যে ফরম্যাটেই নারী থাকুক, নারীর তো অনেক রকম রূপে সমাজে আছে, পুরুষরাও আছে, এক এক সময় এক এক অবস্থায় থাকে। একটা মহিলাই কারু কন্যা, কারু জায়া, কারু জননী, এই যে অবস্থাটা এবং এই সামগ্রিক অবস্থায় এক এক বয়সে মেয়েদের প্রতি যে এক এক রকমের বিভিন্ন রকমের ভায়োলেশন আসে, বা আমাদের যে পারিবারিক যেসব ইয়া হয়, মেয়েদের প্রতি অত্যাচার হয়, সামাজিক যে সমস্যাগুলো আছে, সামগ্রিক যে সমস্যা, এই সব কিছুকেই কিন্তু অধিকার, এটা তাদের অধিকারগুলো আছে এবং এই অধিকারগুলো রক্ষা করার বিভিন্ন ইনস্টিটিউশন আছে এবং এটার বিভিন্ন রকমের আইন আছে। সো একজন শিশু থেকে আরম্ভ করে, শিশু নারী থেকে আরম্ভ করে একেবারে বৃদ্ধ যে নারী, তার প্রত্যেকের এক এক রকম অধিকার আছে। জি। তাহলে আমাদের যে বিদ্যমান আইনগুলো আছে নারী অধিকার রক্ষায়, সেই আইনগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। দেখেন, আইনগতভাবে আমাদের বাংলাদেশে যে আইনগুলো আছে, আমি এটা বলেছি যে আমরা যখন যে আইন অনেকগুলো আইন আছে যেগুলো নারী অধিকারকে সম্প্রসারিত করছে, সুরক্ষা দিচ্ছে, এবং স্পেশাল আইনও আছে, বা তাদের অধিকারগুলোকে রিকগনাইজ করছে। তাদের অধিকারগুলো কিন্তু স্পেশাল আইনও আছে। যেমন খুবই স্পেশাল আইন আমাদের দেশে যেটা বলি আমরা নারী শিশু আইন, যেটা নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের, হ্যাঁ, এবং 2003-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা, এবং আরো কিছু অ্যামেন্ডমেন্ট 2020 সালে ব্যাপক অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানটায় 25 সালে হয়েছে। হ্যাঁ, এবং চমৎকার চমৎকার জিনিসকে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অন্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃত্যুদণ্ড পর্যন্ত সহিংসতা, নারীর প্রতি সহিংসতা ঘটলে আনা হয়েছে। এছাড়া আগের থেকে 1900 সেই 29 থেকে আরম্ভ করে বাল্যবিবাহ নিরোধ আইন, তারপরে এই যে উইমেন ট্রাফিকিং, যেটা এই যে নারী পাচার, এই যে আইনগুলো আলাদাভাবে 2012-তে আছে। তারপরে 2002 সালে অ্যাসিড নিক্ষেপটাকে বন্ধ করার জন্য যে আইন করা আছে, ওখানে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া আছে এবং এটা বন্ধ হয়েছে দেশে। এবং এইরকম কিন্তু যৌতুক নিরোধ আইন আছে 18 সালের, এবং এইভাবে 12 সালের মানব পাচার আইনের মধ্যে নারীকে একটা বিশাল জায়গা দেওয়া হয়েছে। এই সব আইন মিলেই কিন্তু নারীকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আর আমাদের সংবিধানে চাকরিতে প্রবেশের বিষয়ে বা বৈষম্যের বিষয়ে তো রয়েছে, চমৎকারভাবে নারী পুরুষ বৈষম্যের কোনো সুরক্ষা দেওয়া হয়েছে এবং
নারীর কোনো ব্যাপারেই আটকানো হয়নি, সমান, একেবারেই সমান। চাকুরি, পেশা, মানে যে পেশা গ্রহণ করবে, সম্পদ রাখার অধিকার 41-42-এ আছে। আর ওই 44-26 থেকে 44 তো প্রত্যেকের জন্য, প্রত্যেক নাগরিকের জন্য, সে নারী হোক পুরুষ হোক, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা সবার জন্য আছে। এবং প্রত্যেক বয়সের নারীর জন্যই কিন্তু সব রকম সুরক্ষার ব্যবস্থা করা আছে। সাধারণত আমাদের সমাজে নারীদের প্রতি কি কি ধরনের সহিংসতা বা অপরাধ বেশি হয়ে থাকে? বিভিন্ন রকম ভায়োলেন্স দেখা যায়, যেটা শুধুমাত্র নারীর ক্ষেত্রেই দেখা যায়, কারণ নারীর ক্ষেত্রেই এই অপরাধগুলো সংগঠন হওয়া সম্ভব। সেগুলোর মধ্যে আমরা যেটা দেখি সেটা পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স তো আছেই। ডোমেস্টিক ভায়োলেন্সের পরে সোশ্যাল কিছু, যেটা খুব বেসিক, ডোমেস্টিক ভায়োলেন্স খুব বেসিক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক মানে একটা নির্যাতন, অনেক ঘরেই এটি অভিযোগ পাওয়া যায়, অনেক ঘরেই আছে শিকার, মানসিক বা শারীরিক নির্যাতন হচ্ছে, এবং প্রত্যেক বয়সে আলাদা আলাদা ভাবে তারা নির্যাতিত হয়। এবং এইগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে আইনগুলো আমরা আলোচনা করেছি যেটা পূর্বে। এবং এখানটাই যে এছাড়াও সোশ্যাল কিছু সমস্যা থাকেই সব জায়গায়, এক এক সোসাইটিতে এক এক রকমের, যেমন নারীরা কর্মক্ষেত্রে বৈষম্য হয় বা কর্মক্ষেত্রে যে হয়রানি, যৌন হয়রানি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্কপ্লেস, বিভিন্ন জায়গায় এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এবং এইটা কিন্তু আমাদের দেশে এইগুলাকে জুডিশিয়ারির কাছাকাছিও এসছে। এবং আপনি স্ট্যাটিস্টিক যদি এরকম হয় দেখেন যে আইনের কাছে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু প্রচুর নারী যাচ্ছে না। এই 26 সালের আজকে কি মাস, এটা জুন মাসের মধ্যেই প্রায় 5,900-র উপরে মামলা, নারী নির্যাতনের মামলা হয়েছে গোটা দেশে। তার মানে নারীরা কিন্তু জুডিশিয়ারির কাছে নক করছে তারা। তার মানে এখানে কিন্তু আইনের সহায়তা পাওয়ার প্রেক্ষাপটগুলো বেড়ে গেছে, অ্যাক্সেস টু জুডিশিয়ারিটা কিন্তু বেড়েছে। এবং এই বিচার আচারগুলা, নারী নির্যাতনের বিচার আচারগুলো হচ্ছে, এবং সাম্প্রতিক তো আমরা দেখছি একেবারে র্যাপিডলি বিচার হচ্ছে। জি, আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে বিশেষ করে যে শিশুদের প্রতি যে ধর্ষণের বিষয়টা সামনে চলে আসছে, যে এটির কিন্তু শিশু ধর্ষণ অপরাধ কিন্তু বর্তমান সময়ে আমরা আগের থেকে অনেক বেশি, তুলনামূলকভাবে বেশি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছি যে এই শিশু ধর্ষণ অপরাধ, যদিও এটির জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রয়েছে, কিন্তু সমাজের বৃদ্ধির কারণটি কি? দেখুন, এইটা তো একটা আইনগত ব্যাপারের সাথে সাথে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও বটে। এবং এই যে বিভিন্ন আগ্রাসন যেটাকে বলি আমরা, সোশ্যাল মিডিয়া বা এই যে মিডিয়াগুলোর আগ্রাসন, এবং এই যে ব্যাপকভাবে যে অ্যাক্সেস হচ্ছে আপনার ইন্টারনেটে অ্যাক্সেস, এবং এই যে একেবারে খোলা যে একটা অবস্থা, এখানটায় কোনো কিন্তু ব্যাপার নাই, প্রোটেকশনের ব্যাপারটা নাই আমাদের। তার মানে আমি বলছি পর্নোগ্রাফির কথা বলছেন, এক্স্যাক্টলি, যে তথ্য পাওয়ার যে মানুষের যে দরজাটা আমরা খুলে দিয়েছি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে তো সরকার ব্যবস্থা নিচ্ছে, অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট ব্লক করা হয়েছে, আইন আছে, ব্লক করা হচ্ছে, কিন্তু এটা এনাফ না। কারণ এইটা একটা মহাসাগরের মতো, আপনি যা চাইবেন আপনার ছোট্ট স্ক্রিনে তাই চলে আসছে। এই সবগুলো আর অন্যান্য কিছু আছে, কিছু আগ্রাসন আছে আমাদের এখানে, দুর্বৃত্তায়ন, যেমন ধরেন কিছু মিডিয়ার আগ্রাসনও আছে, পাশের দেশের মিডিয়ার আগ্রাসন আছে, তাদের যে সিরিয়ালগুলা, তাদের যে আমাদের দেশে দেখবেন না, সন্ধ্যার পর থেকে আরম্ভ হয়ে যায় পাশের দেশের সিরিয়াল দেখার একটা এগুলোরও কিন্তু একটা ইফেক্ট আছে, প্রভাব রয়েছে, এবং এইগুলোর থেকে আসলে একটা মুক্তির পথে আনতে হবে। বলতে চাচ্ছেন যে পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি আমরা যেভাবে ধারণ করছি, এটি বা পশ্চিমা বিশ্বের সংস্কৃতি যেভাবে ধারণ করার চেষ্টা করছে, এটি একটি কারণ। হ্যাঁ, আমাদেরকে এখানে কিছু সংস্কার আনতে হবে। এই প্রত্যেক মিডিয়াকে এইভাবে একেবারেই যে তারা ইজি অ্যাক্সেস দেওয়াটা, কারণ আমাদের নিজস্ব তো আছেই সব কিছু, এগুলোকে ডেভেলপ করে তাদের সাথে ফাইট করে আমরা কিন্তু টিকতে পারছি না। আমাদের প্রেক্ষাগৃহের অবস্থা দেখেন। তো যা কিছুই হোক, যে বাইরের যে গোটা পৃথিবীর যে মিডিয়ার ইম্প্যাক্ট, এটা একটা আছে। আর ধর্মীয় অনুশাসন যেটা, এটা থেকে আমরা বিচ্যুত হয়েছি। এবং সোশ্যাল সিকিউরিটির বলয় যেটা আমাদের দেশে একসময় কিন্তু সোশ্যাল সিকিউরিটির বলয়টা মারাত্মকভাবে একটা বিষয় ছিল, যেটা কিন্তু আইন বা আইন প্রয়োগকারী সংস্থার চেয়ে বেশি ছিল। তার মানে আমি বলতে চাচ্ছি যে সোশ্যাল সিকিউরিটি বলতে, কিন্তু স্যার আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে আপনি অন্য দেশের সংস্কৃতি আমরা যে ধারণ করছি, আমি আপনার বক্তব্য ধারণ না, এটা আগ্রাসন যেটা বলছেন, এটি অন্যতম একটি কারণ আপনার আলোচনা থেকে। কিন্তু আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, সাম্প্রতিক সময়ে যে অ্যাপস্টাইন ফাইলসে অনেক
বিশ্বের নামি দামি প্রভাবশালী রাজনীতিবিদের নাম চলে আসছে, যেখানে অভিযোগ আসছে যে তারা শিশু যৌনচারণ করতেন বিভিন্নভাবে। কাজে এই অপরাধটা কিন্তু ওয়েস্টার্ন দেশ কান্ট্রিজগুলোতেও ব্যাপকভাবে আমরা যেটা হচ্ছে, এবং এটা ভয়ঙ্কর, শিশুর প্রতি সহিংসতা বা যৌন আচরণ ভয়ঙ্কর। আমাদের সময়ে যে রামিসার যে বিষয়টা আছে, তাতে কিন্তু দেখেন সে জুডিশিয়ারির কাছে গেল, জুডিশিয়ারি তাকে দেখেন এখন কিন্তু জজ কোর্ট বন্ধ, এর মধ্যে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট 19 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ, রায়ের জন্য ধার্য আছে 7 তারিখে রায় হবে। তো আমরা কিন্তু বিচার ব্যবস্থার কাছে আসা পর্যন্ত এবং সেইখান থেকে বিচার করে দেওয়া যে এই যে এটা কিন্তু একটা বিশাল উদাহরণ সৃষ্টি করছে দেশ, যে এই কিছুদিনের মধ্যেই তার বিচার ব্যবস্থাটাকে তাকে একটা কিছু আমরা দিতে পাচ্ছি। এটা হাইকোর্টে হয়তো আসবে, থামবে, এটা বিষয় নয়, বিষয় হলো বিচারটা করে দিতে পারছি আমরা। এবং এই যে আপনি অ্যাপিস্টেনের কথা বললেন, এইরকম অ্যাপিস্টেন কিন্তু আরো বিভিন্ন জায়গায় ঘটেছে, বিভিন্ন জায়গায় মিডিয়ায় আসছে। আমি কেন বলছি, কারণ এক্ষেত্রে কি আপনি মনে করেন যে এখানে আমাদের বিদ্যমান আইন দিয়ে আসলে এই শিশুদের প্রতি সহিংসতা নিয়ন্ত্রণ সম্ভব হবে না? কারণ এই একই কঠোর আইন কিন্তু পশ্চিমা বিশ্বেও রয়েছে। সেটাই আমি বলছিলাম, সেটা হলো যে সামাজিক নিরাপত্তা বলয় যেটা আমাদের ছিল, আমাদের ধর্মীয় আচার আচরণ বৃদ্ধি, ধর্মীয় অনুশাসন তো আছে। দেখেন আমাদের এই যে আজকে নূরজাহানের ব্যাপারটা, আমাদের মাতা নূরজাহান যে একটা মানুষ, উনি এতদিন ধরে ভিতরে একটা ঘরে থাকলেন এবং ওনার গলিত একটা অবস্থা আসলো। এখানে কিন্তু সবার দায়িত্ব আছে, একটা পরিবারের উপরে দায়িত্ব দিয়ে আমরা কিন্তু চলে যেতে পারবো না যে যা করেছে ওর পরিবার জানে। নো নো নো, আমার সমাজের দায়িত্ব আছে। আমাদের যে সামাজিক বলয় ছিল, নিরাপত্তা বলয় ছিল, সামাজিক যে মিথক্রিয়া ছিল, একজন আরেকজনের যে খবর নেওয়ার ব্যাপার ছিল, একজন আরেকজনের সুখে দুঃখে যে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার ছিল, আমাদের যে সামাজিক অনুশাসন ছিল, আমাদের যে ধর্মীয় ব্যাপার ছিল। আমাদের ধর্মে কি আছে? আমাদের মুসলিম ধর্মে তো এরকমটা আছে, সূরা ইসরাকে বলা আছে যে তোমরা পিতামাতার প্রতি এমন একটা আচরণ করো না যাতে উনি উচ্চারণ করেন, তাই না? সূরা আনকাবুদেও বলা আছে কিন্তু তোমরা সদাচরণ করো। আমাদের হিন্দু ধর্মের যদি ভদ্রলোক কেউ থাকে, তাদের আপনার মিতাক্ষরতেও বলা আছে, দায়ভাগেও বলা আছে যে অসদাচরণ করা যাবে না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আপনার যত খ্রিস্টান ধর্মে, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ধর্মীয় অনুশাসনটা খুব জরুরি, এবং সাথে সাথে সামাজিক যে মিথক্রিয়া এবং সামাজিক যে নিরাপত্তা বলয়, আমাদের মধ্যে একসময় কিন্তু মিথক্রিয়া হইতো। তার মানে শুধু অনুষ্ঠানে না, মানে ঈদে না বা পুজোতে না, এটা একটা সামগ্রিক সামাজিক বলয়ে যোগাযোগ ছিল। আমরা এখন পাশের বাড়ির ফ্ল্যাটের লোককে চিনি না, তার সম্বন্ধে জানি না, তাই না? তো এই যে সামাজিক নিরাপত্তা বলয়টা যে নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আপনাকে ঠিক করতে হলে মনস্তাত্ত্বিকভাবে মানুষের আচরণ পরিবর্তন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা দিতে হবে। জি, আপনি অনেকগুলো ফৌজদারি আইনের কথা বললেন, যেগুলোকে নারীদেরকে সহিংসতা থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন বললেন আপনি, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন বললেন, পর্নোগ্রাফি আইন রয়েছে, মানব পাচার আইন, বিভিন্ন আইনেই নারীদের প্রতি সহিংসতার রোধে এই আইনগুলো অবশ্যই করা হয়েছে। নারীরা কিন্তু শুধু অপরাধের শিকার হয় না, তার বৈষম্যের শিকারও হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। বৈষম্যের যেমন সম্পত্তির ক্ষেত্রে একটা বৈষম্য হতে পারে আমাদের সমাজে, নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। এইসব বিষয়কে আমাদের আইন দেখুন এই জায়গাটাই ঠিকভাবে সম্পত্তির ক্ষেত্রে বৈষম্য জিনিসটাতে, শিক্ষায় বৈষম্য, আমরা যদি যদিও সাংবিধানিকভাবে বৈষম্য করা হয়নি, সংবিধান সবাইকেই একইভাবে দেখছে, there is a equality clause in the constitution, কিন্তু আমরা আর্থসামাজিক জায়গায় আমরা দেখি যে নারীরা কিন্তু পিছিয়ে আছে। এবং এই পিছিয়ে থাকার কারণ হলো অধিকারগুলো আসলে তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে, সেভাবে তারা বাস্তবে সেই অধিকারগুলো ভোগ করতে পারে না। এইটা হলো সামাজিক এবং মনস্তাত্ত্বিক ব্যাপার, যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। এখানে আইন কিছু করতে পারবে না। এইটা হলো যে এইটা ধরেন একজন কৃষকের বাড়িতে ধরে নেওয়া হয় যে এই ছেলেটা বড় হয়ে বাবার সাথে হালে যেতে পারবে, সে চাষ করতে পারবে। আর একটা মেয়েকে আমরা তো ওই মুড়ায় রেখে দেই যে
তার বিয়ে পর্যন্ত তাকে মোটামুটিভাবে পাত্রস্থ করতে হবে। এই মানসিকতাগুলোর পরিবর্তন আসতে গেলে এটা সামাজিক রিফরমেশন দরকার, সোশ্যাল রিফরমেশন যেটাকে বলে। এবং এই নারী অধিকার আজকে যে আমাদের আলোচনার বিষয়, সেটা কি নিশ্চিত করা সম্ভব হবে যদি আমাদের চিন্তা চেতনা, শিক্ষার জায়গাটাকে আমাদেরকে ফোকাস করতে হবে। নারী শিক্ষা কিন্তু অবৈতনিক, এবং এই সরকার বোধহয় আরেকটু বাড়িয়ে দিয়েছেন। প্রথম তো ওপেন করেন এটা, তারপরে তো আস্তে আস্তে একেবারে ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত এখন কিন্তু। তো শিক্ষার আলোতে যদি আমরা আলোকিত করতে পারি গোটা নারী সমাজকে, এবং নারী সমাজ যদি এটা বুঝতে পারে যে তার অধিকারগুলো কি কি আছে, আপনার শিক্ষার আলোটা না থাকলে তো তার অধিকার সম্বন্ধে সে সচেতন হবে না। সে এটা কি জানে যে তার ভাই যদি সম্পত্তি না দেয় তাহলে কি করতে পারে, সে কি এটা জানে যে তার হাজবেন্ড যদি তাকে ফ্যামিলিতে যদি ভায়োলেন্স হয় তাহলে সে কি করবে, সে এটা কি জানে যে এই অবস্থা থাকলে সে কি করবে। এই যে জানার যে ইনফরমেশনের যে জায়গাটা এবং তার যে সচেতনতার জায়গাটা, যেমন একজন কন্যার বাপ কি জানে যে এইরকমটা যে তার ছেলে মেয়ের মধ্যে সে সম্পত্তি হেবা করে দিতে পারে, ছেলেকে মেয়েকে সম্পদ আহরণের দিক থেকেও কিন্তু নারীরা পিছিয়ে আছে। এটা বাস্তবতা এবং সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে আছে। আইন তাকে কিন্তু বাধা দেয়নি, যেটা আমি সবসময় বলি যে আইন কোনো নারীকে বাধা দেয়নি, বা কোনো আইন তাহলে কেন মনস্তাত্ত্বিক বা আমাদের চর্চায় পরিবর্তন আনতে পারছে না? দেখুন, আইন কখনোই মনস্তাত্ত্বিক চর্চায় আনতে পারবে না। এটা হলো সমাজ রিফরমেশনের ব্যাপার। এটা সামাজিকভাবেই সম্ভব। সমাজকে উন্নত করতে হবে আপনাকে, সমাজের মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। যেমন দায়বদ্ধতা আমরা বলছি না যে নূরজাহানের যে দায়িত্বটা, এটা শুধুমাত্র কিন্তু তার পরিবারের উপরে আমরা ঠেলে দিচ্ছি। আমরা যদি স্ক্রল করি এবং মিডিয়া দেখি, এখানে কিন্তু আরও কিছু দায়িত্ব আছে, যেটা লয়াররা কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে। তারা কিন্তু হাইকোর্টে একটা গিয়ে রিড করেছেন, এবং সেটা বোধহয় সামনে এটা হিয়ারিংও আছে আমি যতদূর জানি। সেটা হয়তো তারা সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্ব আছে। রাষ্ট্র তার কাজ করেছে, যে যে ছেলে এগুলো অবহেলা করেছে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার দায়িত্ব আছে। এটাকে ধরে নিই, এটা একটা ব্যাপার না, এটা একটা উদাহরণ হিসেবে আমরা না নিই। রামিসা একটা উদাহরণ না নিই, আমরা নূরজাহান একটা উদাহরণ না নিই, রামিসা থেকে নূরজাহান যত কিছু ঘটেছে এটাকে উদাহরণ না নিই, আমরা একটা সমস্যা হিসেবে আকারে চিহ্নিত করি এটা, এবং এটাকে আইনগতভাবে কি করা যায়, সামাজিকভাবে কি করা যায়, রাষ্ট্র কি করতে পারে, এসব নিয়ে আমরা সরকারের নীতি কি করতে পারে এই বিষয়গুলো সরকার নীতি পরিবর্তন বা নতুন নতুন নীতি করা। সরকার রামিসার ব্যাপারে অ্যাড্রেস করেছে, কাজ করেছে। সরকার তো কিছু করতে পারবে না। এটা আমি বারবার বলি যে সামাজিক বলয় ছাড়া সম্ভব না, আর নারী নিজস্ব জাগরণ ছাড়া সম্ভব না। তাকে নিজে জাগ্রত হতে হবে। আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে একটু চলে যাই, যে একজন নারী তার গৃহে বিভিন্ন ধরনের সহিংসতা বা নির্যাতনের শিকার হয়ে থাকেন। এটি কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বর্তমানে আমরা যদি বলি যে উচ্চশিক্ষিত পরিবারগুলোতেও কিন্তু এই সহিংসতা হয়ে থাকে নারীদের প্রতি তাদের গৃহে। এটি রোধে কি করণীয় আছে? ধরেন, নারী নির্যাতন মামলা আমরা যে কটা দেখি, সেগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু মামলায় দেখি যে এটাকে বলা হয় যে তৈরি করা মামলা, হ্যাঁ, অথবা পরবর্তীতে এটা ফলস কেস হিসেবে দেখা হয়, মিথ্যা মামলা হিসেবে, এবং 17 ধারায় আবার মামলা হয়, প্রসিডিং আবার 17 ধারায় চালু হয়, নারী নির্যাতনের 17 ধারা যেটা আছে। আচ্ছা, এখন এই যে আইনকে নিয়ে ছেলে খেলা কিছু করা হলো, তাই না? আইনের দরজায় গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে এই যে করাটা হলো, এটা আইনকে অ্যাবিউজ করা হচ্ছে, তাই না? ব্যবহার করছে তারা। এগুলা কিন্তু বহু সময় দেখেছি আমরা, বহু জায়গায় বহু সময় দেখেছি। আবার দেখেন যে সঠিক যাদের বিচার পাওয়ার দরকার, তারা কিন্তু কোর্ট পর্যন্ত যেতেই পারছে না। এখন ওই যে সামাজিক একটা, এখন তো আমরা কথা বলছি না, কথা বলছি মানে কেউ ধর্ষিত হলে পর্যন্ত যদি এটির একটি আমি উদাহরণ দেই, যে আমাদের দেশে পিতামাতার ভরণ পোষণ আইনটি 2013 সালে করা হয়েছে, কিন্তু আদৌ কিন্তু কোনো পিতামাতা তার সন্তানের বিরুদ্ধে ভরণ পোষণ চেয়ে মামলা করার কিন্তু আসলে দৃষ্টান্ত আমাদের আদালতগুলোতে নেই। কারণ কোনো পিতামাতাই চান না যে তার সন্তানকে আদালতে কাঠগড়ায় দাঁড় করাতে। দুটো কারণ আছে, একটা হলো আইনগত কারণ, আর একটা হলো সামাজিক কারণ। সামাজিক কারণে এটা ধরেই নেওয়া হয় যে পিতামাতা আছেই হলো স্যাক্রিফাইস করার জন্য,
জি সমাজ মনে করে যে পিতামাতার দায়িত্বই হলো বাচ্চাকে মানুষ করা, বাচ্চাকে বড় করা, বাচ্চা বড় হয়ে গেলে তারও বা স্ত্রীর জন্য, স্ত্রী যখন কোনো সহিংসতার শিকার হচ্ছে সেটি কিন্তু সব সহিংসতা কিন্তু প্রকাশ পাচ্ছে না, প্রকাশ বা পাচ্ছে। অভিযোগ আকারে থানায় যাচ্ছে না। সমাজ যতক্ষণ এই বিষয়টাকে বলার অনুমতি না দিবে, আপনি বোঝার ব্যাপার আছে, সমাজে এই বলাটা যতক্ষণ পর্যন্ত, বলাটাকে শোনাটাকে স্বাভাবিক হতে হবে। এক্স্যাক্টলি, যে শুনবে সে মনে করবে যে ঠিকই তো বলছে। একটা ছোট্ট মেয়ের যৌন হয়রানির শিকার হচ্ছে তার হয়তো খুব কাছের লোক দিয়ে, সে যখন বলছে তখন বলা হচ্ছে মেয়েটা বেয়াদব। হ্যাঁ, একটা ওয়াইফ যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে তখন সে যখন বলছে বেশি বেশি কথা বলে। তার মানে এই যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বিষয়গুলো তো এমনি আসে নাই, এগুলা সামাজিক সমস্যা থেকে আসছে। মানে সমাজ এটা শুনতে চায় না, সমাজ এটা বলতে চায় না। এক সময় তো এরকমও ছিল না যে আমাদের পাঠ্যপুস্তকে কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, কিশোরদেরকে কি জানতে হবে, কিশোরীদেরকে, এটাও খুব একটা ব্যাপক একটা মহা সমস্যা ছিল। আমরা কার্পেটের তলায় ময়লা রাখতে পছন্দ করি, কার্পেটের উপরটা পরিষ্কার রাখতে পছন্দ করি। এই জিনিসটা যখন আমাদের মধ্যে থেকে থাকবে ততদিন কিন্তু সমাজে এটা শোনা যাবে না। এবং সমাজে শোনাটা অযৌক্তিক বা অবান্তর বা অবহেলাজনিত সমস্যা, এটা ততদিন কিন্তু আমরা এগুলো অ্যাড্রেস করতে পারবো। সো বলতে হবে, সব জায়গায় বলতে হবে বিষয়গুলো, এবং বলার সুযোগটা তৈরি করে দিতে হবে, সুযোগটা তৈরি করে সেই কান তৈরি করতে হবে আমাদেরও, যে আমাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসবে একটা পুরুষের বিরুদ্ধে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে একটা তো ছাউনি তৈরি করা আছে না, এবং তাৎক্ষণিক বিষয়গুলো নিষ্পত্তি করতে পারতে হবে। কারণ আমরা অনেক উন্নত দেশগুলোতে দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু খুব গুরুতর একটি অপরাধ হিসেবে ধরা হয়, এবং সরকার কিন্তু এগুলো খুব শক্ত হাতে দমন করে। বিশেষ করে কোনো পরিবারে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য এমার্জেন্সি হেল্পলাইনে কল করলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ হলো আমার যে বাচ্চাটা তৈরি হয়েছে দেশে, আজকে যার বয়স 5 বছর 10 বছর, সে তো আগামী দিনের নেতা, আগামী পলিটিশিয়ান, আগামী প্রধানমন্ত্রী, আগামী দিনের সবকিছু তো লুকিয়ে আছে তাদের মধ্যে। তো তাদেরকে গ্রুম আপ করার দায়িত্ব পরিবারের, তাই না? তো পরিবারের প্রবলেমগুলো অ্যাড্রেস করার দায়িত্ব আমাদের। জি স্যার, সর্বশেষ জানতে চাচ্ছি, আমরা সময় শেষ পর্যায়ে চলে এসেছি, নারী অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ কত দূরে গিয়েছে? আইনগতভাবে আমরা এগিয়েছি, এটা সত্য। আমাদের যে পূর্বের অবস্থাটা আনতে পারি, আমি পিছিয়ে যাওয়ার কথা বলছি না, কিন্তু পূর্বের অবস্থা বলতে সামাজিক নিরাপত্তা বলয় যেটা আমাদের ছিল, আর জনপ্রতিনিধি, লোকাল জনপ্রতিনিধির যে কাজ, এগুলাকে যদি আমরা যতক্ষণ পর্যন্ত লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড না করব, গ্রামে যে আদালত ছিল, গ্রাম আদালত, এই যে লোকাল, তারা ডোর টু ডোর জানে কি ঘটছে কোথায়। এটা কিন্তু আমি ঢাকায় হাইকোর্টে বসে জানি না, আমি জজ কোর্টে বসে জানি না, এটা কিন্তু লোকাল গভর্নমেন্ট জানে। কার বাসায় ওয়ার্ড কমিশনার থেকে আরম্ভ করে এই যে এই কাজগুলা, এগুলো কিন্তু তারা করতো এক সময়। তো যতদিন পর্যন্ত না এই বিষয়গুলোকে আমরা আপগ্রেড করতে পারবো, এবং সামাজিক নিরাপত্তা বলাই সাথে সাথে আমরা ধর্মীয় অনুশাসন যেটা, এই দুটোকে না আনতে পারলে, কিন্তু অনেক নারী তো বাল্য বিবাহের শিকার হচ্ছেন, বাল্য বিবাহ নিরোধ আইন আছে, কিন্তু খুব অল্প বয়সে আমরা দেখছি 13-14 বছর বয়সে। ওইটাই আমি বলছি, আমি ঢাকা থেকে বসে বা রাজশাহী সেন্ট্রাল জায়গা থেকে বসে বা খুলনা সেন্ট্রাল জায়গা থেকে বসে এটা সম্ভব না। ডোর টু ডোর কারা যায়, এখানে মেম্বার যারা যায়, তারা জনপ্রতিনিধি যায়, ওয়ার্ড কমিশনার যায়, বিভিন্ন অধিদপ্তর, দপ্তরকে এক্স্যাক্টলি দপ্তর আছে, নারী শিশু আছে। এটা লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড করতে হবে, ক্ষমতায়ন করতে হবে, তারা যেন সবার খোঁজ, এবং সার্বিকভাবে অর্থনৈতিক লোকাল থানাগুলো একসময় কিন্তু, হ্যাঁ, ওই যে আমি বললাম যে তারা ডাটা রাখে, তো ওদের ডাটাগুলোও কিন্তু আপনার ওয়েলফেয়ার মিনিস্ট্রিকে রাখতে হবে, ডাটা থাকতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।